যে এই যে ওই সময় যে আপনারা গিয়েছেন একটা নিশ্চয়ই একটা স্বপ্ন ছিল। প্রথমত একটা স্বাধীন দেশ, আমাদের একটা বৈষম্য ছিল, পাকিস্তানের সাথে একটা বড় ধরনের বৈষম্যের শিকার আমরা তখনকার ছিলাম। এখনো সেই বৈষম্যের উপরই আসলে আমাদের এই লাস্ট গণঅভ্যুত্থানটা হলো। আম, আপনাদের ওই সময়কার আপনাদের যে চোখে মুখে যে স্বপ্নটা ছিল সেই স্বপ্নের বাস্তবায়ন কতটুকু হলো? এটা অত্যন্ত ট্র্যাজিক আমি বলবো। এটা অ্যাকচুয়ালি বাংলাদেশে যে যে বিপ্লবী চেতনাগুলো মানুষকে উজ্জীবিত করেছে, আমার কাছে মনে হয় আমাদের শাসকেরা তার ভাষা দিতে পারে নাই। সেটাকে খণ্ড খণ্ডভাবে হয়তো অনেক কিছু অর্জন হয়েছে, বাট বৃহত্তরভাবে যে টোটাল জনগণকে উত্থিত করে একটা যে জীবন মানের ব্যাপক পরিবর্তন, তাদেরকে একটা কোয়ালিটি লাইফ দেওয়া, শিক্ষা, স্বাস্থ্য, পরিবহন, আবাসন, আর বৈষম্যহীন যে সমাজের ব্যাপারটা বললেন, সেটার জন্য কিন্তু সোশ্যাল জাস্টিস কিংবা সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করা, এগুলো আমরা আলোচনায় শুনলাম। কিন্তু সেটাকে যে বাস্তবায়ন করার জন্য খুব খণ্ডিতভাবে, যেমন ধরেন স্বাধীনতার পরে যে সরকার আসলো, তারা আমাদের তো মুক্তিযুদ্ধ ছিল একটা পাকিস্তান বিরুদ্ধে। কেন? পাকিস্তানের ছায়াতলেই কিন্তু নির্বাচন হয়েছে 70 সালে। সে নির্বাচনে আমি প্রথম ভোট দিয়েছি আমি। তো মানুষের প্রথম ক্ষোভ ছিল যে আমি ভোট দিলাম, কিন্তু ভোটের ফলাফল কেন বাস্তবায়ন হচ্ছে না। তো তখন যে একচ্ছত্রভাবে আওয়ামী লীগকে, শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আওয়ামী লীগকে মানুষ একচ্ছত্রভাবে ভোট দিয়েছে, সারা পাকিস্তানে আওয়ামী লীগ কিন্তু মেজরিটি হলো। এখন দেখেন, একটা মুক্তিযুদ্ধে একটা গরিব, তখন কিন্তু ইস্ট পাকিস্তানের জনগণ কিন্তু খুব হাম্বল জীবনযাপন করে, খুবই গরিব অবস্থা আমাদের। তার মধ্যে কিন্তু মানুষ ব্যাপকভাবে মানে রাজনৈতিকভাবে সচেতন। সচেতন ছিল, তারা ভোট দিয়েছে। এবং পাকিস্তান সেনাবাহিনী কিংবা পাকিস্তানি জনতা যে কল্পনা করেছিল যে আওয়ামী লীগ কয়টা ভোট পেতে পারে, কয়টা সিট পেতে পারে, তাদের সব মিথ্যা প্রমাণ করে কিন্তু মেজরিটি হলো। সে মেজরিটির মধ্যে মানুষের যে প্রত্যাশা ছিল, এত ভয়ঙ্কর রক্তপাতের পরে একটা রক্তাক্ত অধ্যায়ের মাধ্যমে যে মুক্তিযুদ্ধ হলো, সেখানে ভারত টোটালি এখানে মুক্তিযুদ্ধে জয়েন করেছে। ভারতের নিজস্ব গোল ছিল পাকিস্তানকে পরাজিত করা, পাকিস্তানের শক্তিকে ভেঙে দেওয়া। ভারত আমাদেরকে সমর্থন করেছে, আমরা কৃতজ্ঞ। জনগণ কোটিখানিক মানুষ ভারতকে আশ্রয় নিয়েছে। কিন্তু মুক্তিযুদ্ধের যে মূল লক্ষ্য, সেটা কিন্তু দারুণভাবে ব্যাহত করেছিল বিভিন্ন রকমের এই হস্তক্ষেপগুলো। যদি বাংলাদেশ ভিয়েতনামের মতো একটা বিপ্লবী বাহিনী কিংবা বিপ্লবী সরকার কিংবা বিপ্লবী পার্টির আন্ডারে মুক্তিযুদ্ধটা হতো, তাহলে সম্ভবত আজকে আমাদেরকে এই বেদনাকর 50 বছরেও আমরা এই জায়গায় পৌঁছতে পারিনি, সেটা হতো না। কারণ সেখানে মূল দরকার ছিল বিপ্লবী চেতনা, বিপ্লবী প্রোগ্রামস এবং তার বাস্তবায়নের জন্য একটা বিপ্লবী পার্টি। আনফর্চুনেটলি আওয়ামী লীগ কখনো বিপ্লবী পার্টি ছিল না, তারা দাবিও করে নাই। কিন্তু তারা যে স্বাধীনতার পরে বিশেষ করে যে বিভ্রান্তকর অবস্থা হলো, সেখানে অনেক ভাগ হয়ে গেল। একটা হলো আপনার বিএলএফ, লিবারেশন ফোর্সেস, আর একটা হলো আপনার হলো ফ্রিডম ফাইট, এফএফ। এবং এইভাবে ভাগ হয়ে একটা মারাত্মক রকমের ধূসর অবস্থা কিন্তু তখন ছিল। এবং নিজেদের ভেতরে আবার ভারতের যে মুজিব বাহিনী যেটা করা হলো, তারা কিন্তু আবার দেখা গেল যে যারা এফএফ তাদের বিরুদ্ধে লড়াই করলো, তাদেরকে অনেকে হত্যা করা হলো। এবং সেই ধারাবাহিকতা স্বাধীনতার পরে যখন 73 সালে নির্বাচন হলো, নির্বাচন পরে কিংবা তার আগেই জাসদ তৈরি হলো, গণবাহিনী হলো, হাজার হাজার ছেলেদেরকে, তরুণদেরকে কিন্তু হত্যা করা হয়েছে রক্ষী বাহিনীর মাধ্যমে, যেটা খুবই মর্মান্তিক। আমি বলবো স্বাধীন দেশে কল্পনা করা যায় না। নতজন নীতিতে আমরা এবং এইটার মূল কারণই ছিল লক্ষ্যবিহীন যাত্রা। আমি বলবো যে এখানে ভারত তার যে পশ্চিমবঙ্গে যে নকশাল আন্দোলন চলতেছিল, তখন তারা ওইখানে কিন্তু অনেক নকশালের নামে চারু মজুমদারের গ্রুপকে তারা নিধন করেছে। ইন্দিরা গান্ধী হাজার হাজার তরুণদেরকে হত্যা করা হয়েছে পশ্চিমবঙ্গে। তারই প্রভাবে এখানে যেন আবার নকশাল না হয় কিংবা বামপন্থী কিংবা কমিউনিজম না হয়, ভারত বিরোধী কিছু না হয়, সেজন্য তারা এখানেও কিন্তু চেষ্টা করেছে একইভাবে এটাকে নিয়ন্ত্রণ করতে। আমি বলবো সেখানে শেখ মুজিবুর রহমান তিনি কিন্তু স্বাধীন চেতা মানুষ ছিলেন সবসময়। তিনি ক্ষমতা নেওয়ার পরে কিন্তু তিনি ইসলামিক সম্মেলনে লাহোরে জয়েন করেছেন। সেটা ভারতের জন্য খুব প্রচণ্ড রকমের দৃষ্টিতে তারা দেখেছে। কিন্তু তারপরে তিনি কিন্তু গিয়েছেন এবং বাংলাদেশকে আলাদাভাবে একটা ইসলামিক মুসলিম প্রধান দেশ হিসেবে উনি চেষ্টা করেছিলেন। বাট এইটা বোধহয় আমার মনে হয় ভারত কোনোভাবে ভালোভাবে নেয়নি, যার জন্য তিনি এবং তার অধীন অনেক আপনার যুবলীগ কিংবা আওয়ামী লীগের ভিতরে একটা গ্রুপ,
ওনাকে কিন্তু চেষ্টা করেছে কমিউনিজমের দিকে নিতে। মুজিববাদ নামে নতুন তারা চিন্তা করেছে, নতুন ধারণা কিংবা নতুন একটা তন্ত্র আনতে। আসলে শেখ সাহেব কিন্তু সবসময় ডানপন্থী মানুষ ছিলেন, কিংবা আমি বলবো মধ্যপন্থী মানুষ ছিলেন। উনি কখনো ওনার বক্তৃতা সমাজতান্ত্রিক কখনো বক্তৃতা কেউ শুনেছি কিনা আমি জানি না, কিংবা আমি ওনার বক্তৃতার মধ্যে ওরকম কোনো সমাজ বদলের ওইসব ব্যাপারগুলো ওইভাবে বিশেষ করে বামপন্থীরা যে বলে এরকমটা কখনো ছিল না। কিন্তু শেখ মনি এবং অন্যরা মিলে ওনাকে ফিদেল কাস্টোর ধরনের ইয়েতে নিয়ে গেল। অথচ সেই সময় কিন্তু 73 সালেই এক জাহাজ জাপানি, তার মধ্যে মিৎসুবিশি, মারুবনি, টয়োটা, সুমিটোমোর প্রধানরা ছিলেন, যারা এসেছিলেন শেখ সাহেবকে বলতে যে আপনি আমাদেরকে জায়গা করে দেন, আমরা বাংলাদেশকে শিল্পায়নের জন্য নতুন ধারণা দেব। এবং যেটা পরে চীনে করা হলো, আরও পরে চীনের শানজেন যেটা করা হলো, শানজেন কিন্তু আসলে ধান ক্ষেত ছিল। আমি নিজে দেখেছি বিরান মানে ধান ক্ষেতের ভূমি। আজকে শানজেন পৃথিবীর অন্যতম বৃহত্তম মহানগর কিংবা মেট্রোপলিটন চীনের। তো সেই তার আগে কিন্তু শেখ সাহেবকে প্রস্তাব দেওয়া হয়েছে, এবং শেখ সাহেব চট্টগ্রাম এয়ারপোর্টের উল্টা দিকে যেটা আজকে কোরিয়ান এপিজেড, এই জায়গাটা 2500 একর 7500 বিঘা জমি অধিগ্রহণ করে প্রথম শুরু করেন জাপানের অনুদানে, জাইকার অনুদানে ইকোনমিক জোন করা হবে, যেটা পরে চীন করে কিন্তু আগে গেল। আমরা কিন্তু ফেল করলাম, মিস করলাম। সেটা আবার বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের মর্মান্তিক মৃত্যুর পরে সেখানে জিয়াউর রহমান সাহেব কিন্তু ইপিজেড করলেন, এক্সপোর্ট প্রসেসিং জোনস করে কিন্তু উনি একটা বিরাট সফলতা আনলেন, এবং তিনি আবার চিটাগাঙ্গের ওই ইকোনমিক জোনটাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করলেন। বাট তারপর মৃত্যুর পরে দেখা গেল একটা একেবারে ধূসরতার সহিত কিছু লোক এটাকে, যেটা জাপানি সরকার জাপানি জনগণের অর্থে বাংলাদেশের জনগণ উন্নয়নের জন্য করে দিচ্ছিল, সেটাকে ওই পর্যায়ে তারা একটা প্রাইভেট কোম্পানিকে দিয়ে দিল 99 ইয়ার্সের লিজ। এবং বাংলাদেশের আমি বলবো এটা সোভারেন্টি কম্প্রোমাইজ করে করা হয়েছে। একটা বিদেশিকে আপনি 99 ইয়ার্সের লিজ দিতে পারেন না, এটা দিয়ে দেওয়া। এবং পরবর্তীতে এসে কিন্তু শেখ হাসিনা সরকার চেষ্টা করছিল হাজারখানিক একর জমি ফেরত নিতে পারে নাই, এবং এখন ইউনূস সরকার সাহেব তাকে সেটা আগে যেটা আটকে ছিল আপনার ওই যে ইয়েটা যাকে বলে মিউটেশন, সেটা দিয়ে হ্যাঁ কোরিয়ান এপিজেড। তো আমি কেন বললাম যে এটা কিন্তু জাপানিজরা জায়গা আমাদেরকে জাপানিজ গভর্নমেন্ট কিংবা জাপানি জনগণের পক্ষ থেকে বিনা পয়সা করে দিচ্ছিল। মানে আমাদের মতো দেশে সিদ্ধান্তে অনেক ভুল ছিল আর কি, মারাত্মক ভুল শুধু না, আমি বলবো অনেকগুলা ক্ষেত্রে অপরাধ, দিস ওয়াজ ক্রিমিনাল অ্যাক্ট হয়েছে, অনেক ক্ষেত্রে হয়েছে। এবং অনেক চুক্তি, অনেক রকমের পলিসি, এই ভূমি বিন্যাস, ভূমি শাসনে, ভূমি লিজ দেওয়া, এগুলা কিন্তু আমি আজকে বলতে পারি জীবনের এই পর্যায়ে এসে যে আমরা অনেক ভালো করতে পারতাম, শুধুমাত্র রাজনৈতিক দর্শনের অভাব এবং সুশাসনের অভাব আমার মনে হয় বাংলাদেশকে কাঙ্ক্ষিত উন্নয়ন অর্জনে পথে বাধা সৃষ্টি করেছে। এখন কি বাধা অতিক্রম করার সুযোগ আছে কিনা? অবশ্যই সুযোগ আছে। আমি মনে করি যে আজকে আমার এই বয়সে, পরিণত বয়সে, আজকে আমার বয়স এখন 74, আমি যা দেখেছি যে আমাদের পরে ভিয়েতনামের যুদ্ধ শেষ হয়েছে। সে ভিয়েতনাম শুধুমাত্র রাজনৈতিক দর্শন ছিল বলে, এবং একটা বিপ্লবী পার্টি, কমিউনিস্ট পার্টি সেখানে ছিল বলে তারা কিন্তু তাদের মানুষ হাজারে হাজারে মানুষ বলা হতো বোট পিপল, তারা বড় বড় নৌকায় করে মেক্সিকো সাগরে, অস্ট্রেলিয়ার সাগরে তাদেরকে পাওয়া যেত। তারা আমেরিকাতে পালিয়েছে, কানাডায় পালিয়েছে, অস্ট্রেলিয়াতে পালিয়েছে, মালয়েশিয়াতে গিয়ে সেটেল হয়েছে। ভিয়েতনামে কোনো কাজ নাই। সেই ভিয়েতনামি সরকার আমাদের প্রয়াত অর্থমন্ত্রী আপনার শামস কিবরিয়া সাহেব যখন তিনি ব্যাংককের এসক্যাপে ছিলেন, তারই নেতৃত্বে ভিয়েতনামের বাজার অর্থনীতির পলিসিটা হয়। সেখানে মালয়েশিয়ান, জাপানিজ মানে আপনার ইউএনডিপির অর্থায়নে, ইনফ্যাক্ট এসক্যাপের অর্থায়নে কিন্তু ইকোনমিস্টরা বাজার অর্থনীতির মডেলটা দিয়েছিল ভিয়েতনামকে। সেই মডেল ধরে দেখেন আজকে ভিয়েতনাম কথা চলে গেছে। আমরা এরকম কোনো মডেল নিতে পারিনি। আমরা অ্যাকচুয়ালি আমার মনে হয় আমরা বিভিন্নভাবে বিভিন্ন সময়ে, যেমন জিয়াউর রহমান সাহেব শুরু করেছিলেন, চমৎকারভাবে শুরু করেছিলেন। আমি বলবো তার ব্যক্তিগত সততা, তার নিষ্ঠা, তার ইন্টিগ্রিটি এবং তার জনগণকে মোবিলাইজ করা, খাল কাটার মতো উদ্যোগ নিয়ে, এবং একেবারে খুব তাড়াতাড়ি গণতন্ত্রে ফিরিয়ে আনা, এবং এতগুলো যে ইপিজেডগুলো করা, তারপরে হলো পুলিশের মধ্যে মেট্রোপলিটন পুলিশ চালু করা, ঢাকায় তখন লেন সিস্টেম হলো প্রথম,
একটা নতুন করে দাঁড়াচ্ছিল, তখন সেটা আমাদের যারা শত্রু, যারা আমাদের এখানে জাতীয়তাবাদী শক্তির উত্থান দেখতে চায় না, তারা তাকে হত্যা করেছে আমাদেরই ভিতর থেকে এজেন্ট দিয়ে। এবং আমি মনে করি শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডেও কিন্তু জাতীয়তাবাদী বিরোধীরা ছিল। যখনই আমরা উন্নয়নের জন্য ঐক্যবদ্ধভাবে আগানোর চেষ্টা করেছি, তখনই কোনো না কোনোভাবে এইটাকে বানচাল করা আমাদের এখানকার অভ্যন্তরীণ যে তাদের এজেন্ট আছে, যাকে বলে 16তম বাহিনী নাকি বলা হয়, তাদের দিয়ে কিন্তু বাংলাদেশকে নষ্ট করা হয়েছে। কিন্তু বাংলাদেশ তারপরেও কেন বারে বারে, যেমন এবারও যে ভয়ঙ্করভাবে অর্থনৈতিক ক্ষতি হচ্ছে, কি ভয়ঙ্কর, পৃথিবীর ইতিহাসে নজিরবিহীনভাবে ব্যাংকগুলো লুট হয়েছে। কেন আমরা আজকে আমাদের টাকার মূল্য এত কম, কেন ভারতের তুলনায় এখানে ভারতে 1 কেজি চিনির দাম 40 টাকা নেই, 140 টাকা কেন হবে? এর কারণ হচ্ছে কিন্তু এই লুণ্ঠন। আপনি লুণ্ঠনের কথা বলছিলেন, আমরাও এইটার আসলে সমাধান কি সেই ব্যাপারটি জানতে চাই আপনার কাছে। একটা বিরতি নেওয়ার সময় হচ্ছে, আমাদের সাথে থাকুন। দর্শক, চলছে দেশ বাণিজ্য, একটা বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকুন।